বিষয়টা ওভাবে সাজানো হয়েছে। তাকে সেভাবে ডিজিএফআই বলছে যে তোমাকে, তুমি যদি এখন বাঁচতে চাও এমন একটা আম, ঘটনা, এমন একটা বিষয়, সিনারি ক্রিয়েট করতে হবে তোমাকে, যেটা দ্বারা আমরা বিতর্কিত না হই, প্রশাসন বিতর্কিত না হয়। দ্যাটস ওয়াই তিনি ওভাবে বিষয়টা সাজিয়েছিলেন। এবং এটা সত্য যে তাকে গুম করা হয়েছিল। এবং আমাকে আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা সুযোগ দেওয়া হয়নি, বা আমরা কারো কেউই স্বেচ্ছায় কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করিনি। একেবারেই আমরা আহ, আড়ালে চলে গিয়েছিলাম, কারণ আমাদেরকে সেভাবে হুমকি দেওয়া হয়েছিল। এবং এটা শতভাগ সত্য যে ডিজিএফ এর মাধ্যমে মানে তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছিল। সে কোনো কারো বাসায় গিয়ে কোনো নারী সংক্রান্ত এটা ইস্যু ছিল না। স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন, আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি কোনো একজন পরনারীর সাথে তার সম্পর্ক হচ্ছে। এই ধরনের অভিযোগটি আসলে কতটা সত্য? কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আবু মোহাম্মদ আদনান তিনি আবার স্ট্যাটাসে তিনি সম্পূর্ণ বিষয়কে অস্বীকার করেছেন। তিনি বরং আপনাকে অনেক বিশ্বাস করেন এবং বিশ্বাস নিয়ে যাতে আপনি কোনো ধরনের হেরফের না করেন এমন অনুরোধ, এবং তিনি কসম দিয়ে বলেছেন এমন কোনো অভিযোগের সত্যতা নেই, এগুলি সবই মিথ্যে। একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে কেন এমন ধরনের অভিযোগ আপনি সামনে আনলেন। জি, আমি ক্লিয়ার বলবো, এবং আমাকে বলার জন্য একটু সময় দিতে হবে, ধৈর্য ধরে আমার কথাগুলো শুনতে হবে, তাহলে আপনারা পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে। আমি শুরুতে আমার হিতাকাঙ্ক্ষী বোনদের জন্য, বিশেষ করে যাদের আমার ব্যাপারে একটা কমন মানে অস্বস্তি বা খারাপ লাগা বা অভিযোগ কাজ করছে যে আমি কেন বিষয়টা সামনে আনলাম সত্য হলেও, আমি কেন গোপন করলাম না, বা করাটা আমার জন্য উচিত ছিল, আমি কি সবর করি না, ইত্যাদি অনেক বিষয় তাদের একটু খারাপ লাগা আছে যারা আবার বোন, তাদের জন্য আমি তাদেরকে একটা মাসালা ক্লিয়ার করে দিয়ে আমি দিন আমার আলোচনাটা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 148 নম্বর আয়াতে বলছেন যে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিমা ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে নিশ্চয়ই মানে কোনো খারাপ কাজের প্রকাশ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না, কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত। তার মানে বোঝানো হচ্ছে এটা সে করতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহিমাহুল্লাহ তার মারিফুল কোরআনে তিনি বলছেন একটা অংশে যে এই আয়াতে কারিমা অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা এটা বলছেন যে মাজলুম ব্যক্তি যদি অত্যাচারীর অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে, তবে তার শেকায়াত এবং হারাম বা মানে হারাম গীবতের অন্তর্ভুক্ত হবে না। এটা মাজলুম ব্যক্তি যদি শেকায়াত করে, প্রকাশ্যে করে, এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত হবে না। আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করার এই আওতায় পড়বে না। তিনি এটা বলছেন, এটা তার ফতোয়া মুফতি শফি রহিমাহুল্লাহ। এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাজলুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে। তো এ ব্যাপারে আমার বোনেরা আপনারা নিশ্চিত থাকতে পারেন, শতভাগ নিশ্চিত থাকতে পারেন, আমার সবরের বিচ্যুতির কোনো প্রশ্নই আসে না। আমি যা করছি বিষয়গুলো আবেগের বশেও না। কেউ কেউ হয়তো আবেগ বলছেন, আমি যখন তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে, সেটাও আমার আবেগ ছিল না। আমি যা করি আমি বুঝে করেছি, আমি জানি। ইভেন বিশেষ করে আমার এখন যেটা ব্যাবি, আমার গোছানো সংসার, এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না। আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি এবং করছি। যে বিষয়টা নিয়ে এখন প্রশ্ন, যে আমি সে সে আমার পোশাক, আমাকে 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 এভাবে বলা হচ্ছে, বা সে এখন এটা একটা তার নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য, বা মানুষের সিম্প্যাথি, বিশেষ করে আলিম সমাজের সিম্প্যাথি, সে তার দিকে ফোকাস করানোর জন্য, সিম্প্যাথি নেওয়ার জন্য সেটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলা, কারণ আমি তার পোশাক, আমি এটার অ্যান্সার দিব। তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তার সাথে বিয়ে হলো কেন, কিভাবে। কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা, বা তাদের আক্ষেপ বা ক্ষোভ, আমার উপরে এটা, যে তারা বলে থাকে আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী, তার প্রথম পক্ষ উপরে আমি আসছি, দ্যাটস ওয়াই আমিও এটাই ডিজার্ভ করি, ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে। তো এখন এই ঘটনাটা একটু আপনার ক্লিয়ার বুঝতে হবে। আমাকে যখন তিনি বিয়ে করেন, আমি তখন একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করেছি, এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ। তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয়। এবং এই জনাব আদনান সাহেবের আম, তিনি সবসময়ই বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন, তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা। ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি, হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে, আমার জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নেই, ওখানে ফিরোজ অথবা ফিরোজ ভাই বা মনোয়ার, মানে এরকম দুই, আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা, ফিরোজ অথবা মনোয়ার, দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে। সে ওই মাদ্রাসা, ওই লোকটাও যদি এখন সত্য বলে, মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই।
ওই লোকটাকেও সে ইভেন বলে রেখেছিল বিয়ে করার জন্য। তো সে একটা প্রমাণ, আমার জাস্ট নাম মনে আছে বলে আমি এরকম বলতেছি। এটা তার নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য, বিয়ের জন্য পাত্রী খুঁজে সব জায়গায় সবার কাছে। সেই সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা। তখন স্বাভাবিকভাবেই আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে, তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে। এবং তার প্রথম পক্ষের কিউরিসিটি দেখে আমার অভিভাবক, আমার স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম, তারা তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে, ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোনো একটা অন্য বিষয় কাজ করতেছে। কোনো ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ডকে বিয়ে করানোর জন্য? আমার মন। এবং আমি এখানে আরেকটা বিষয় বলি, আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা, তার পরিবারে 1,000 টাকাও তাদের কাছে অনেক। আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে 1,000 টাকা অনেক কিছু। তখন আমার এই অভিভাবকটা আমাকে বলছে যে জানেন ম্যাডাম, তিনি একটা ঘটনাও আমাকে বলছে। ও ঘটনা বলার দরকার নেই, আপনারাও এসব ঘটনার হয়তো অনেক সাক্ষী, যে একজন নারী কি করছে, তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে, প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায়, টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায়। কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে। ম্যাডাম এটা আবার সে সাদ না, তো আমাকে এরকম বলছে। আমি বলি আচ্ছা না থাক, এরকম না, বাদ দেন। তো সে এরকম করে আমাকে বিয়ে করায়। এবং 10 নম্বর যে কাজী অফিসে আমার বিয়ে হয়েছে, ওখানে ওই কাজী অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে। আদারওয়াইজ বিয়েটা এত তো সহজ না, কারণ অলরেডি আমার পাস্ট আছে। আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ। আমি তো মানে এই বিষয়গুলো এত আপনি যেহেতু এটা একটু তুললেনই সাবিকুন নাহার, একটু জেনে নেই আপনার পাস্ট আছে আপনি বলেছেন। এই ফাঁকে যদি ভুলে না যাই, এর আগে একটু জিজ্ঞাসা করেন, আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন? আপনারও কি সংসার ছিল? তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি, আজ থেকে 8 থেকে 9 বছর আগের কথা এটা। যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয়, তখন আমার 14 মানে 15 এরকম কিছু, মানে বিয়ের 6 মাস পরে আমার 15 বছর হয় এরকম। এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে, যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড। এবং সে হচ্ছে আওয়ামী লীগের একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা। আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয়। তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে, কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয়। আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভের উপরে একটা ফ্যামিলির মেয়ে। আমার বাবা প্রায় 36টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিনের মধ্যে দিন প্র্যাকটিস করেছে, এখনো করছে। আমার পরিবারের আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম, হাফেজ, মুফতি। আমার বোনেরা সবাই আলেমা, আমার মা আলেমা। শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে। এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পর্যন্ত জানে কিনা, এতটুকুও দেখে নাই। সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের বাড়ি আছে, যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম। আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন, এটা একটা প্রশ্ন আসে। আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি, আমার মাকে দেখতাম খুশি, আমার বড় বোন খুশি, তারা চাচ্ছে আমি এই যে একটা মেয়ে, আমার কতটুকু বুঝ থাকতে পারে। আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না। আমার তখন বুঝ ছিল না, আমি শুধু দেখছি যে ওদের খুশি, তোমরা খুশি, মা খুশি, দেন ওকে ওকে। কিন্তু আমি এটা কখনোই মন থেকে একসেপ্ট করতে পারিনি। এবং যেটা বলছিলাম যে যেহেতু তারা আরেকটু স্পষ্ট হই, বুঝছি আপনার মানে বাল্য বিবাহ হয়েছে, তখন হয়তো আপনি ব্যক্তিগতভাবে এটা পছন্দ ছিল না। একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে স্ত্রী বলে দাবি করছেন, এবং সেই ঘরে আপনার সন্তানও আছে, এইসব বিষয়ে দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি কি আপনার স্বামী ছিলেন? এবং তারাই জি জি আমি বলছি তো, যেহেতু তারা রাজনৈতিক একটা পরিবার, আমাদের বাসা পর্যন্ত ভাঙচুর করছে। আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে। কিন্তু আমার মনে একটাই কথা ছিল, আমার এজ যদি 7 বছরও হয় তবুও আমি এই বন্দিশালা থেকে বের হব। আমি আগাগোড়াই হচ্ছে ইলম পিপাসু মানুষ, আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি। এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাক, কিতাব থাকলেই যথেষ্ট। তো আমি ডাক্তারকে এটা বলতাম, ওরা যদি রাজি হয়, আমাকে অনেক হুমকি দেওয়া হইতো, দিয়ে ওখানে রাখা হয়েছে। একটা লং টাইম আমার জীবনের ওখানে কেটে গিয়েছে। তো ওইভাবে তারা আমাকে সাফার করছে, এটা সত্য, তারা আমাকে সাফার করেছে। কারণ আমি যেহেতু ওখানে থাকতে চাইতাম না, কখনোই না। কারণ যাওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে বিষয়গুলো, যে তারা হানাহানি, মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি, আমিও তাদের মতোই হয়ে গিয়েছিলাম। তো আমার আমার কোনোভাবেই এটা আমার সাথে আমার মতো আমি মানতেও পারিনি, আমি সবসময় এটা চাইতাম। তো হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে মেয়ে খুঁজে যে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে। তো একটা মেয়ে পায় আমার সাথে, ডিভোর্সের 6 মাস আগে ওই মেয়েটাকে তারা শনাক্ত করে। দেন তারা এগ্রি করে যে ওকে দেন, তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন তাহলে আমার একটা শর্ত, যে বেবিগুলো লিখে দিয়ে দিতে হবে, কোনোদিন দাবি করা যাবে না। আমার মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে আমি তো এখান থেকে আসলে মুক্তি চাই, আল্লাহ যা তাকদীরে রাখছে হবে। আর ওকে ওকে করে আমি তাদের সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা জরুরি, যে ওই লোকটার ভিডিওর মধ্যে একটা কথা সে বলছে
যে কাবিন কাবিন বা দেনমোহর যেটা বোঝাচ্ছে সে, এখানে আমার দেনমোহর ছিল কত জানেন? 50,000 টাকা। 50,000 টাকা দেনমোহর, এবং সে 50,000 টাকা সে যে আমাকে একসাথে দিয়েছে এটাও না, 50,000 টাকা সে মাসে মাসে আমাকে 3,000 টাকা করে দিয়েছে। চিন্তা করতে পারেন এই কথাটা বলে সে কিভাবে বলতে পারে যে এটা আমি কাবিনের জন্য আমার ডিভোর্স? চিন্তা করা যায়? এটা চিন্তা করা যায়? ইভেন আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র 1 লাখ টাকার দেনমোহরে, আমার কাছে দেনমোহর কখনোই 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 আপনি কি ওই ঘরে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল, নাকি ওই ঘর থেকে বেরিয়ে আসেন? আমার ডিভোর্স হয়েছে মেবি 16 সালের শেষের দিকে কিংবা 17-র দিকে, আমার এক্স্যাক্টলি মনেও নেই। আমি এগুলো কল্পনাতেও রাখি না, আমার চিন্তাতেও নাই, কিছুতেই না। আমার আজকে মনে করতে হচ্ছে, পরিস্থিতির শিকার হয়ে আজকে আমার মনে করতে হচ্ছে। তো ওই তখন আমার ডিভোর্স হয়েছে। আমার বিয়ে হয়েছে 21 সালে, আদনান সাহেবের সাথে আমার বিয়ে হয়েছে 21 সালে। আমি তাকে চিনিও না, সেও আমাকে চিনে না। এটা তোহমত, এটা তার উপরেও আমার উপরেও একটা তোহমত। এটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। তারপর এভাবে এই যে আমি বলতেছি টাকার বিষয়, যেটা দেনমোহরের বিষয়, এটা তার মানে ওই সন্তানগুলো আপনার একটা ছেলে একটা মেয়ে কি ওখানে বেবিগুলো তারা লিখে নিয়ে নিছে আমার কাছ থেকে। আমার তাদের সাথে কোনো প্রকারের কমিউনিকেশন নেই, কারণ এটাই তাদের দাবি ছিল। কেন আমি কোনোদিনও দাবি আমার আনুষ্ঠানিকভাবেই আপনাদের ডিভোর্স হয়েছে ওই আগের ঘরে? জি, পারিবারিক ভাবে, যেভাবে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, পারিবারিক ভাবে সেভাবে ডিভোর্স হয়েছে। সাথে সাথে সে ওই মেয়েটাকেও বিয়ে করে নিয়েছে, সে তার লাইফে সেটেল, এখনো সেটেল। তাদের আরো বেবি টেবি আরো অনেক কিছুই হয়েছে তাদের জীবন নিয়ে। তারা, আমার এগুলো জানারও দরকার নেই, আমি জানিও না, আমার প্রয়োজনও নাই। আমি হ্যাপি, আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী, এবং ইভেন এখনো আমি অনেক সুখী। তারপর কিন্তু এখন হঠাৎ করে মানে কেন আপনি তার স্ত্রী বলে দাবি করছে বারবার আগের স্বামী? আমি আসছি পর। জনাব, এটা তিনি এখন দাবি করেনি, এটা হচ্ছে সে তার ক্ষোভ থেকে, তার ভেতরে একটা ক্ষোভ ছিল। আমি যে তার একই দাবি আপনার মনে আছে 2021 সালে যখন আমরা আদনানকে নিয়ে কথা বলছিলাম, তখন কিন্তু এই ভদ্রলোক, মনে আছে? হ্যাঁ, আজকে 4 বছর আগে এটা তখন তিনি বলেছিলেন, এই ভিডিওটা তখন। এটা এখন সে এখন আবার নতুন করে করেছে, এখন নতুন করে হচ্ছে মানুষজন ওইটাকে আবার আচ্ছা, তাহলে এটা নতুন না, এটা পুরাতনটাই আবার নতুন করে ছাড়ছে। ও আচ্ছা, আগের ভিডিওটাই তারা আবার ওই ভিডিওটাই অনলাইনে ছিল। এটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। আমি সত্য, আমাকে নিয়ে যারা হাজার মানুষ মিথ্যা বলুক, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি আমি সত্য। আমার সাথে আল্লাহ আছে। 1 কোটি মানুষ, লাখো কোটি মানুষ, পুরো পৃথিবী এক জায়গায় থাকলেও আমি তো দুর্বল ইমানের অধিকারী না, আলহামদুলিল্লাহ। আমার সাথে আমি সত্য, এটা আমি জানি, এবং সেজন্য আমি সন্তুষ্ট। আর যারা মিথ্যাবাদী, তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না, তারা ভেতর থেকে অস্থির, ভঙ্গুর। তাদের সাথে আল্লাহ নেই, তারা পারবে না। তারা দুনিয়ার মামলায় জিতে যাবে, কিন্তু আল্লাহর কাছে মামলা জিততে পারবে না, কোশ্চিন কালেও না। তো যাই হোক, এজন্য আমি সন্তুষ্ট, আমি হ্যাপি, আমার ভেতরে কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো কষ্ট নাই। ইভেন আমি আপনাদের গালি, এই যে লাখ লাখ মানুষের গালি খেয়েও আমি সন্তুষ্ট, এই জন্য কারণ আমাকে যে পেইন দেওয়া হয়েছে, ওই পেইনের তুলনায় এই গালিটা আমার কাছে কিছুই না। আমি সেই পেইন থেকে মুক্তি পেতে এই গালির পথটাকে আমি বেছে নিয়েছি। আমি কি জানি না যে আমি যদি কিছু বলি, তার যে জনপ্রিয়তা আছে, কিংবা যে একটা সাড়া পড়বে, তখন আমার সারা হিস্ট্রি নিয়ে মানুষ ঘাটা শুরু করবে, যেগুলোর সাথে আমার কোনো তাল্লুক নেই। আপনি বলেছেন তার ঘরে 1,000 টাকাও ছিল না যখন আপনার সাথে বিয়ে হয়। এরপর তার পরিবর্তন কি হয়েছে, এবং সে এখন 1,000 টাকার বেশি পরিমাণের টাকা তার কাছে কি আছে বর্তমানে? মানে তার পরিবর্তন কি হয়েছে? বলার অপেক্ষা রাখে না। তারপরে তো ফিনান্সিয়াল অবস্থা অবশ্যই অনেক ভালো, সবাই ভালো আছে, সবাইকে সে ভালো রাখছে ফিনান্সিয়াল দিক থেকে। যেটা বলছিলাম, যদি আমার কাছে অর্থনৈতিক বিষয়টা বা টাকা পয়সা আগে কিংবা এখন ম্যাটার করতো, তাহলে হয়তো আজকে আপনারা এই বিষয়টা জানতেন না, এটা যদি আমার কাছে ম্যাটার করতো। তো যাই হোক, তারপর যেটা বলি, আমি যে পোশাক নিয়ে কথা বলছিলাম, বিয়ের বিষয়টা আগে ক্লিয়ার করলাম যে আমি কারো উপরে আসিনি, আমাকে এমন ভাবে বিয়ে করা করছে। অনেক প্রশ্ন ছিল যে আপনি যখন বিয়ে করেছেন তখন কি তার আগের স্ত্রীর কাছ থেকে আপনাকে বিয়ে করার অনুমতি নিয়েছে কিনা? নিজেও বলতে পারবে যে তার সাথে সে নিজে কথা বলছে। বিয়েগুলো তো এত সহজ না, এগুলো আইনি প্রসেস আছে। তারা আমাকে যে বিয়েটা আমরা করছি, এবং সে পূর্বে তার বিবাহিত, এই বিষয়গুলো অবশ্যই ইনভেস্টিগেট করে। অনেকেই শত শত প্রশ্ন করছে আপনার কমেন্টের মধ্যে, আমি কি কিছু প্রশ্ন নিতে পারি সেখান থেকে আপনার জন্য মাঝে মধ্যে? যদি প্রাসঙ্গিক হয় আপনাকে প্রশ্নগুলো করতে পারি। একজন করেছে এই বিষয়টা, যেহেতু নিয়ে আপনি কথা বলছেন, আমি এই বিষয় সংক্রান্ত একটা দুটো প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি কমেন্ট বক্সে। আপনি আরো লম্বা ইতিহাস বলবেন, সেদিকে যাচ্ছি। কিন্তু এই বিষয় হচ্ছে যে আপনি যখন বিয়ে করছেন আবু তহমাদ, তখন কি আপনি জানতেন কিনা যে আদনান বিবাহিত? এরপরও কেন তাকে বিবাহ করলেন? এই যে সে তার ওয়াইফের পক্ষ থেকে, তার প্রথম পক্ষের পক্ষ থেকে যে মানে যে একটা তাদের অবদান, মানে সে কি করবে, তার হাজবেন্ডকে বিয়ে করাবে। আমি এটার উত্তরটা আরো ক্লিয়ার বলি, যে আমার তখন, যেহেতু আমার জীবনটা এরকম, এবং আগে স্ত্রী তাকে বিয়ে করাবে এটা আপনি জানেন কিভাবে? আমার সাথে কথা বলতেছে। কে তার আগে স্ত্রী? জি, কি বললাম তো, সে নিজে আমার সাথে কথা বলতেছে, আমাকে কিভাবে চলতে হবে, এভাবে সে এমন, সে তেমন, এভাবে সে বলতেছে।
বাহ, চমৎকার! তো মানে আগে আপনাকে তাকে বিয়ে করাবে এবং আপনার সাথে কথা বলে আপনি কেমন চলবেন হ্যাঁ, সবকিছু ঠিকঠাক করেছে আগের হ্যাঁ, স্ত্রী। ও, হ্যাঁ। বাহ! এখন আমার প্রশ্ন হচ্ছে, সে তো হুম, তাকে ছেড়ে দিয়েছে, তার সাথে হয়তো ডিলিংসই হচ্ছে অর্থনৈতিক বিষয়, বা আপনার তারপর সাথে আমার আসলেই মনে হয় যে সৌভাগ্যবান। তাকেও হুম, হুম। এত পরিমাণে প্রেশার দেওয়া হয়েছে যে আমার মনে হয় সে বাধ্য হয়েছিল ওই সময়টা ওভাবে ডিল করতে। তাকে এমন ভাবে আমার জায়গায় যে কোনো মেয়ে, জানেন, আমি নিজেও তাকে শতবার বলছি যে ওকে ঠিক আছে বিয়ে করো, ওকে ঠিক আছে বিয়ে করো, আচ্ছা কিন্তু আমি কেন কথা বলবো, কেন আমি কেন ইনভলভ হইতে পারি, এটা তো আমার দ্বারা পসিবল না, তুমি যাও করে ফেলো, কখনো কারোর সাথে চলো, আমাকে কেন ইনভলভ, আমি অনেক হাতে পায়ে ধরছি, কিন্তু মানে আমি আমি কখনো পদক্ষেপ নিয়েছি, আমি তারপর পারিনি, তুমি করো, আমাকে কেন ইনভলভ করে, কারণ হচ্ছে এখানে একটা রিজন হচ্ছে এই, কারণ আমাকে আপনারা মানে সাধারণরা এমন ভাবে চিনে, এখন সে যদি আমাকে নিজে থেকে ইগনোর করে বা আমাকে ছেড়ে আরেকজনের কাছে যায় বা আমাকে ডিভোর্স করে আরেকটা কিছু করে বা আমাকে ছেড়ে দেয়, এটা তার জন্য সে প্রশ্নবিদ্ধ হবে, সে কেউই তাকে সাপোর্ট করবে না। আচ্ছা আমি ধীরে ধীরে এই বিষয়গুলোতে আসছি, গ্রাজুয়ালি হুম, আমি হুম। একেবারে জি, সব জি, গ্র্যাজুয়েট আসলে। হ্যাঁ। তা এখন সে যেহেতু প্রথম, তারপর এখন ওই যে যারা বলছেন যে তার প্রথম পক্ষ থাকতে আমি কেন বিয়ে বসলাম, তার প্রথম পক্ষ হচ্ছে তাকে ছেড়ে দিয়েছে, তার সাথে ডিলি যে বাবা খাওয়া পড়া দিয়ে আমি আমার মতো চলি, সে তাদের অবস্থানে তারাও তেমন, এমন অসংখ্য মেয়ে আছে বাংলাদেশে, অসংখ্য মেয়ে আছে, আমি তাদের মধ্যে না। আলহামদুলিল্লাহ, আমি এটাই তো আমার রুচি, আমি তাদের মধ্যে না। সে তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিয়ে করেছি, কিন্তু আমি তো তাকে ছাড়ি নাই যে তুমি আরো 14টা বিয়ে করো। আমি তো, সে তাকে ছেড়ে দিয়েছি কিভাবে জানেন, সে তাকে এক কাপ চা বানিয়ে খাওয়ায় না, সে তার জন্য একটা ভাত রান্না করতো না। এখন হয়তো সব উল্টে যাবে, সব উল্টে যাবে, 2 বছর থেকে উল্টে গেছে, মানে আমি যখন বিয়ে করি তখনের সিচুয়েশন, সে তাকে তার থেকে এভাবে মানে মুক্তি পেতে চাইছে, মুক্তি পেতে চাইছে, তো আমি তো বরং, কিন্তু অন্যদিকে আমি তো তার জন্য সাজি, আমি তার জন্য আচ্ছা, সাজাই। আগের বউ আমার আপনাকে কেন বিয়ে করতে, আপনাকে বিয়ে করাতে চেয়েছে আগের বউ, এর কারণ কি শুধুমাত্র অর্থনৈতিক? না, এটা 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 আমাকে আমার একটা গার্ডিয়ান বলছে যে এরকম কারণ কিনা, কারণ এত কিউরিয়াস একটা মহিলা এটা তো হইতে পারে না, একটা মানুষ হুম। একটা তার হাজবেন্ডকে বিয়ে করাবে, এটা কিভাবে পসিবল। দেখেন তাহলে পরে ম্যাডাম, আপনি এরকম জানতে পেরেছেন কি কারণে? তো এখন এটা তারা জানে, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানেন। তারা এখন তো এটাকে তারা মানে খুব মহান সাজে এটা বলে যে আসলে 3-4টা বিয়ে করা যায় আছে, তার জরুরত ওকে করছে, বিষয়টা দিয়ে আচ্ছা। তো তারা এখন মহান সাজে, হুম, হুম। কিন্তু বুঝতে বিষয়টা পারছি। আসলে এত মহানের না। আমি গ্রাজুয়ালি আসতেছি, আমি ক্লিয়ার করবো, প্রতিটা বিষয় ক্লিয়ার করবো, আমি জি। ক্লিয়ার করার জন্যই আসছি। তারপর যেটা বলছিলাম যে আমি তো তাকে ছেড়ে দেইনি, আমি আমার ঘরের একটা বেডশিট থেকে শুরু করে ফ্লোর ম্যাট, আমার ঘরের একটা কাপ, একটা চামচ, প্রতিটা জিনিস, একটা সুতা, আমি সবকিছু তার নামে করেছি, তার নামে করেছি, তার জন্য গুছিয়েছি, আমি তার জন্য সাজি, আমি তার জন্য সাজাই, আমি তার জন্য গোছাই, আমার এটা পুরো সংসার। আর সে আমার, আমি তাকে ছেড়ে দেই নাই। ইভেন আমার যখন আয়সা হয়, আমি এত অসুস্থ, আমি প্রচন্ড পেইনের মধ্যে দিয়ে আমার আমার আয়সা হয়েছে, আমার 1 বছরে 2টা বেবি হয়েছে, যেটা আমার ফিজিক্যালি আমার নিতে অনেক কষ্ট হয়েছে, অনেকভাবে, অনেক প্রসেসে, অনেক অনেক কেয়ারের মধ্যে থেকে, পুরো বলা যায় যে ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে থেকে আমার বেবিগুলো দুনিয়ার মধ্যে আসছে। আয়সা হওয়ার পরে আমার ব্যাকবোনের যে ডিস্ক, মানে প্রবলেমগুলোর আমি রাইট নাম জানি না, ওখানে একটা প্রবলেম হয়, যেটা ট্রিটমেন্ট আমি আজও করি নাই, কারণ এরপর থেকেই আমার জীবনে এই ঝড়গুলো চলছে। তো ট্রিটমেন্ট করার মতো সে মানসিকতা, ফুরসত, সুযোগ, সেটা আমার মধ্যে কখনোই আজও পর্যন্ত হয় নাই, আজও হয়নি। তো আমার প্রচন্ড রকম নেক পেন ছিল। 4র্থ দিন আমি যখন হসপিটাল থেকে যেদিন আসি, আমাকে মনে হয় ছেড়েছিল আর 3য় দিনের দিন, মানে 2 দিন পরে। তো আমি হসপিটাল থেকে যেদিন বাসায় আসি, সেদিন আমি দাঁড়াতে পারি না, আমি, এটা স্বাভাবিক, আপনারা জানেন, যেহেতু এটা সি সেকশনের বেবিটা হয়েছে, আমি খুব আস্তে আস্তে হাঁটি, কিন্তু আমি সেদিনও, এই দিন, এদিন আমি তার জন্য, আমি এদিন তার জন্য নিজে চা বানিয়েছি। আমি হসপিটাল, আমার যেদিন বেবি হয়েছে পরের দিন, সে আমাকে বলে কি, জান মশারি টানাও, মানে আমি উঠতে পারি না বেড থেকে, পরে বলে কি, ও সরি, মানে এত, মানে এটা কেন বললাম, মানে সে এত পরিমাণে অভ্যস্ত এবং আমার উপরে ডিপেন্ডেন্ট, মানে তার এক একটা একটা সুতার জন্য সে আমার উপরে ডিপেন্ডেন্ট। আমি যে আজকে বেডে পড়ে আছি, আমার অপারেশন হয়েছে মাত্র, সে তার এটাও ভুলে গেছে, সে আমার সাথে হসপিটালে বেডে আছে, মানে সে বলতেছে মশা কামড়ায়, চান মশাই কাম, সে আমাকে কিন্তু অথচ 1 গ্লাস পানি খাওয়ায়নি। তখন আমি প্রচন্ড নেক পেনে 15 দিন সাফার করছি। এখানে আমার অনেক বোনেরা আছে, এগুলো জানেন, আমার ডক্টর বোনেরা জানেন যে আমি কি পরিমাণ সাফার করছি। তো আমি তো তাকে ছেড়ে দিইনি, আমার ভাষাটা আমি যেটা বোঝাতে যাচ্ছি, যে আমি তো তাকে আমার জান প্রাণ দিয়ে আমি তার জন্য সর্বোচ্চ করেছি। আমি তো তাকে বলি নাই যে তুমি আরেকটা বিয়ে করো বাবা, আমাকে টাকা পয়সা দাও, আমি খেয়ে পরে নেম ফেম নিয়ে থাকি, তুমি আরেকটা বিয়ে করো, সে তোমার সব সামলাবে। আমি তো তাকে ছেড়ে দেই নাই, আমি তাকে ছেড়ে দেই নাই। আমার জীবনে কিচ্ছু, আমার দুনিয়ার প্রতি কোনো মোহ নাই, আমার দুনিয়াই ছিল সে, আমার গোটা দুনিয়াই সে, আমার গোটা দুনিয়াই সে, আমার পৃথিবীই সে, আমার জীবনই ছিল সে। অন্যথায় আমার দুনিয়ার সাথে কোনো কানেকশনই ছিল না, আমি সম্পূর্ণ, একদমই দুনিয়ার সাথে আমার কোনো বিষয়ে কোনো কানেকশন ছিল না। আমার গোটা দুনিয়া সে, আমি তার জন্য সাজাইছি সব, আমি তাকে নিয়ে গড়েছি সব, আমি তাকে তার মহাব্বতের সাহস, তাকে যে ভালোবাসি, এই ভালোবাসার সাহসে আমি 2টা বেবি দুনিয়াতে আনতে পারছি, আদারওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না। আমি সে সাহস করছি, আমি মহাব্বত থেকে।
আমি অনেক সাফার করছি। ইভেন আমার বেবি যখন আমি প্রেগনেন্ট, যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গেছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছাকা দিয়েছি, কিন্তু ওর আমি একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই নাই। আর ওর প্রথম বউকে ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই, মানে সে ছেড়েই দিছে সব, সে করে না, এক কথা সে করে না, করতো না তখন। আমি তাকে আমি তাকে কোনো অভাব, কোনো কষ্ট, কোনো কিছু এগুলো মানে সে ছোঁয়াও পায়নি। তো এটা হলো আমার একটা অ্যান্সার, যে আমি কেন তাকে বিয়ে করছি আর এখন সে কেন আরেকজনকে বিয়ে করবে, ওই জায়গায় আমার আপত্তি বা প্রশ্ন। তো বিয়ে করবে, ওকে ঠিক আছে, এটা তো আমি একটু আগে বললাম যে আমি মেনে নিছি, এটা তো আমি মেনে নিছি। আমি বারবার বলছি তুমি করো, আমাকে কেন ইনভলভ করো, আমার দ্বারা তো এটা পসিবল না। সে হয়তো তোমাকে ওভাবে ট্রিট করছে, ওভাবে জানছে, সে ওভাবে দরজার বাইরের মতো করে মানুষ তোমার সাথে ওভাবে ট্রিট করছে। আমি তো তোমাকে কলিজা থেকে মেনে নিছি, আমি তো তোমাকে কলিজা থেকে তোমাকে তুমি আমার পুরো দুনিয়া। আমি কেমনে পারি, আমি কিভাবে পারবো, আমি কেন ডিল করবো, তুমি করো যা ইচ্ছা, যেখানে যার সাথে ইচ্ছা থাকো, আমি কেমনে পারবো। অনেক বলছি, কিন্তু সে আমাকে পেইন 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 দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। পোশাক, আজকে পোশাকের প্রশ্ন কেন আসি, যেদিন তার তার প্রথম পক্ষের বেবি হয়, তার প্রথম পক্ষের 2 নম্বর বেবি যেদিন হয়, আমি তখন রংপুরে। তখন বেবি হওয়ার পরে সে আসতে পারে, আমার সাথে কথা ছিল যে আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি রংপুরে থাকতে পারবো না, আমার প্রতিষ্ঠান পরিচালনা করার কেউ নাই, আমার থাকতে হবে, আমি রংপুরে থাকতে পারবো না। কিন্তু তখন সে হঠাৎ করে তার দাবি, এটা আমার বিয়ের শুরুর দিকে, যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না, সে আমাকে ছাড়া থাকতে পারে না। তার প্রথম পক্ষে তাকে ভালো লাগে না, একদম সারাসারি কথা বলছে, তাকে তার ভালো লাগে না, সে আমাকে ছাড়া থাকতে পারবে না, তার ভালো লাগে না। যেভাবেই হোক মাদ্রাসা অন্য কাউকে যেভাবেই হোক বোঝায় দিয়ে হলেও আমাকে রংপুরে থাকতে হবে। তো ট্রায়াল স্বরূপ আমি আমার বিয়ের প্রথম যেই ঈদুল ফিতর আমি সেটা রংপুরে করি। তো ওই সময়টাতেই আগে পরে একটা সময়ে তার প্রথম পক্ষের দ্বিতীয় বেবিটা হচ্ছিল। তো এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে, মানে একটা জিনিস মানা ওকে মেনে নিছি, সরাসরি দেখা আর একটু কষ্ট লাগার বিষয় আমার খারাপ লাগছে। আমি তবু আমার সেই খারাপ লাগা আমি প্রকাশ করি, আমি শুধু বলছি কি আমার মনে হয় রংপুরে থাকতে কষ্ট হবে, আমি ঢাকা থাকতে চাই, আমি থাকবো না, আমি বাসায় যাব, আমার ভালো লাগতেছে না এখানে। মানে আমি এই বিষয়গুলো নিতে পারি না। তারা যেটা চায়, এক ঘরের মধ্যে 4টা ওয়াইফ থাকবে, এই রুমে একটা, ওই রুমে একটা, ওই রুমে একটা, রুমে ওকে, এরকম অনেক মেয়ে আছে, তুমি তাদের নিয়ে থাকো, আমাকে আমার জগতে আমার মতো করে আমি থাকি না হয়। তো এখানে আমি তারপর শুধু সিম্পলি তার উপরে কোনো কর্কশ ভাষায় না, তাকে প্রেশার ক্রিয়েট করে না, কারণ আমি ইতিমধ্যে আমার জানা হয়ে গেছে যে মারাত্মক বদমেজাজি সে। আমি তখন সিম্পলি শুধু এতটুকু বলছি যে আমাকে আমি বাসায় যাব, আমার না এখানে ভালো লাগে না, আমি মেবি এখানে মানে এভাবে থাকতে পারবো না। দেন সে আমাকে এমন ভাবে মারধর করে, তার হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে আমাকে, মানে আমি যেন একটা বল, আমাকে তুলে তুলে আছাড় দিয়ে বেডের উপরে ফেলে, বেড থেকে নিচে ফেলে, হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে, আমার চোখটা ফুলে যায়, এভাবে কালো হয়ে যায়, একদম খুব ফুলে এভাবে কালো হয়ে যায়। তো আমি তার মধ্যে কোনো অনুশোচনা আজ অব্দি দেখি নাই, সে যে এত আঘাত করছে আমি বলতেছি, আজ অব্দি আমি কোনোদিন তার মধ্যে অনুশোচনা দেখিনি। তো আমি চোখ দিয়ে তাকাতে পারছিলাম না। তারপর সে নিজেই শিডিউল করলো, রাতের বেলা সে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। ডক্টরের কাছে গেল, ডক্টরের কাছে না সে হ্যাঁ, ডক্টরটা তার পরিচিত, আমি বুঝতে পারলাম, আমি তো জানি না। ডক্টরকে সে পরিচয় দিচ্ছে আমি নাকি তার কাজিন। আমার তো খারাপ লাগলো যে আশ্চর্য, মানে তুমি গোপন করছো, মানে আমি তার কাজিন, এটা কি ধরনের কথা। অত আমি তারপরেও তার উপরে উচ্চবাচ্য করার আমার শক্তি নাই, আমার সাহস নাই। আমি এখন ডক্টর থেকে বের হয়েছি, আমি একটু মনটা খারাপ, কথা বলতেছি না আর কি, চুপ করে আসি। হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে, এখন তার কথা যে ঘুরতে যাব, বাইকে সে এখন ঘুরতে যাবে। তা আমি বললাম কি যে আমি চল বাসায় যাব, আমার ভালো লাগতেছে না, আমার মনটা ভালো লাগতেছে না, বাসায় যাই, এতটুকু বলছি। পরে সে আমাকে ওই অজানা একটা শহর, আমি প্রথম গেছি জীবনে, আমাকে সেখানে তার বাইক থেকে নামায় দেয়, বাইক থেকে নামায় দিয়ে সে চলে যায়। আমার কাছে আমার ব্যাগ ছিল, আমার ব্যাগে তখন মাত্র 1000 টাকার একটা নোট ছিল, ভাঙতি টাকাও ছিল না। আমি কি করব, গ্রামের রাস্তা তো, রাত হয়ে গেছে অনেক, প্রায় তখন 11টার মতো হয়ে গেছে, গ্রামের রাস্তা, তত মানুষজনও নাই যে আমাকে রাস্তার মধ্যে ফেলে বাইক নিয়ে চলে যায়। আমি আস্তে আস্তে আমি তখন সিদ্ধান্ত নিই, তাহলে আমার কি করতে হবে, বাসায় কিভাবে যাব। ঠিক আছে, হাঁটা শুরু করি। রিক্সাওয়ালা একটাকে পাইছি, জিজ্ঞাসা করি যে আচ্ছা এখানে বাস কাউন্টার কোন জায়গায়, আমার কাছে যে টাকা আছে এটা দিয়ে যে আমি বাসায় আসতে পারবো কিনা এটাও আমি জানি না, আমার জানা নাই। তো সে এরকম সে বলতে পারলাম না। আবার আবার হাঁটতে থাকি, আবার আরেকটা রিক্সাওয়ালার কাছে যোগাযোগ করি, আরেকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, সেও বলতে পারে না। এভাবে আমি না অলিগলিতে হাঁটা শুরু করছি। তারপরে পেছন থেকে দেখলাম সে ছু মেরে আসলো বাইক নিয়ে, এসে আমাকে একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো, আমার বোরকাটা ধরে বস, বাইকে বস। আচ্ছা বসলাম। এর মধ্যে তো তার আছেই যা, মানে আমি জীবনেও এরকম দেখি আদব, এই অসভ্য, এগুলো বলা শুরু করলো। আমি তো ভয়ে আমি শুধু বলতে না, আমাকে তো বাসায় যেতে দাও, আমাকে বাসায় যেতে দাও, মানে আমি ভয় পেয়ে গেছি, আমি তাকে ভয় পেয়ে গেছি এক কথায়। আমার তার সাথে আমার
আর চলার কোনো ইচ্ছাও নাই। সে আমাকে তারপরে বাইক থেকে আবার হেঁচড়ে মানে আমাকে বোরখা ধরে উপর থেকে হেঁচড়ে বাসা পর্যন্ত নিল। তখন একটা 3 তলা বিল্ডিং এ উঠাইছিল আমাকে, যেখানে সে থাকতো। এই 3 তলা বিল্ডিং এ সে আমাকে হেঁচড়ে 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 উপরে উঠাচ্ছে। আমি বোরকা পরা, ভিতরে আমার ড্রেস আছে, তার মধ্যে আমার গায়ে জায়গায় জায়গায় জখম হয়ে গেছে, জায়গায় জায়গায় আমার ছিলে গেছে। আমি কি সেদিন তার পোশাক দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে আপনারা কি অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা করে যাবেন। তো ভিডিওটি আছে এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।